আমাদের কারা ব্যবস্থাপনায় একটা বড় ধরনের যে মানে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি বড় সমস্যা, সেটা হচ্ছে চিকিৎসা। একটা ব্যক্তি যদি রাত্রেবেলা অসুস্থ হয়ে যান, ধরেন হার্ট অ্যাটাকের মতো ঘটনা তো রাত্রে বেশি ঘটে, ওইটাই হলো, তখন কিন্তু কারাগার থেকে বাইরে চিকিৎসা নেওয়া বা প্রাথমিকভাবে ধরেন রাত 12টার পরে অসুস্থ হলো, প্রাথমিকভাবে যে তাৎক্ষণিক একটা চিকিৎসার ব্যবস্থা করা, এটা প্রায় দুরূহ একটা ব্যাপার। অর্থাৎ তখন কারা ব্যবস্থাপনায় যারা আছে, যে পর্যায়ে থাকেন, একজন কারারক্ষী থেকে শুরু করে ডিআইজি প্রিজন পর্যন্ত যারা কারাগারের কাছাকাছি থাকেন, তাদের ভিতর মনোকষ্ট পাওয়ার অনেক কারণ আছে, কিন্তু কিছু করার থাকে না। অর্থাৎ জনাব লিটন, এখানে একটা তথ্য বোধহয় প্রাসঙ্গিক, যে ডাক্তারের জন্য মঞ্জুরকৃত 151টি পদের বিপরীতে পদায়ন আছে মাত্র 2টিতে। জি, মানে এটা তো খুবই অ্যালার্মিং। এইটা শুধু তাই না, এই 2টিতে যে পদায়ন আছে তিনিও কি সার্বক্ষণিক উপস্থিত থাকেন, সেটাও তো সম্ভব না। আর একটা জিনিস দেখেন, কারাগারে হচ্ছে বন্দীদের ভিতর তিনি চিকিৎসার সুযোগটা পান যার হয় রাজনৈতিক ক্ষমতা আছে অথবা অর্থনৈতিক ক্ষমতা আছে। সাধারণ বন্দীদের ক্ষেত্রে এইটা পাওয়ার সুযোগ খুব কম। যদি কিনা কারা ব্যবস্থাপনায় যার যে সমস্ত ঊর্ধ্বতন ব্যক্তিরা আছেন তারা যদি সৎ হন, তাহলেই একমাত্র এখানে একটা ন্যায্যতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এছাড়া কিন্তু স্বাভাবিক যে অবস্থা, সে অবস্থায় নেই। আর কারাগারে আরেকটা বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, প্রচণ্ডভাবে দুর্নীতি। কারণ এখানে তো ক্রাইসিসটা রয়ে গেছে, আপনার ডাবল মানুষের বা তারও বেশি মানুষকে ম্যানেজ করছেন ওই ইয়ের মধ্য দিয়ে, আপনার সামর্থ্যটা ওই জায়গা, ওই সামর্থ্যের মধ্যে আপনাকে এটা ব্যবস্থা করতে হচ্ছে। আবার আপনি এমন কিছু জিনিস খাবারের ভিতর দিতে বাধ্য হচ্ছেন যাতে তার কিছু বিষয় দমিত থাকে, এটাও কিন্তু একটা ব্যাপার। যেমন ধরেন তেঁতুল, এটা অহরহ ব্যবহার করার একটা জিনিস শুনি আমরা বন্দীদের কাছ থেকে। আচ্ছা, আপনি আটার রুটি দিচ্ছেন, সেখানে গুড় দিচ্ছেন। এখন সম্ভবত একটু ভাজি টাজি পাওয়া যাচ্ছে, আমি কিন্তু কোনো এক সময় থেকে শুরু করছি। আচ্ছা, তারপর এমন কিছু পদ্ধতি আছে, আপনি কারাগারে একজন মানে আপনার মতো একজন মানুষ বা আমার মতো একজন মানুষ কারাগারে কোনো কারণে সন্দেহবশবর্তী হয়ে পুলিশ ধরে কারাগারে পাঠালো আদালতের মধ্য দিয়ে। প্রথমেই যখন আপনি কারাগারে যাবেন তখনই আপনাকে হোঁচট খেতে হবে। ফাইলিং যে প্রথা আছে সেটা একেবারে প্রথম আপনার মনোজগতে সবচেয়ে বড় আঘাতটা দিবে ওইটা। অর্থাৎ আপনি ফ্লোরে বসবেন হাত দুটো সামনে দিয়ে, এটা একটা সুস্থ মানুষ নিজেকে একটা অমর্যাদাকর জায়গায় ঠেলে দেয়। এবং তারপরে যে রোল কলের মতো যে নাম ডাকা ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা, তারপর কোথায় আপনাকে বরাদ্দ দিবে সেইটার জন্য আবার কিছু মানুষজন আছে, তারা দৌড়ঝাঁপ শুরু করে। অর্থাৎ আপনার চেহারা, আপনার পরিচ্ছদ বস্ত্র দেখে আমার ইয়েতে নিব, রুমে নিব বা আরেকজনের রুমে নিব, এইসব নানা বিষয় আছে। অর্থাৎ কারাগারে যখন একজন বন্দী থাকে তার তো স্বাধীনভাবে কিছু করার থাকে না, তার সম্পূর্ণ ডিপেন্ড করতে হয় কারা কর্তৃপক্ষের উপর, কারা রক্ষীর উপরে। এবং এই জন্য দেখবেন বন্দীরা চেষ্টা করে কারারক্ষীর সাথে একটা সম্পর্ক তৈরি করে, বাইরের সাথে একটা যোগাযোগ করে কিছু সুযোগ সুবিধা গ্রহণ করা। এবং কারা ব্যবস্থাপনার একটা অংশ আছে যেটা বন্দীদের দিয়ে পূরণ করা হয়, রাইটার, তারপরে আরও কিছু বিষয় আছে। এবং সেইটার জন্য আমি যেটা দেখেছি ওখানেও কিন্তু একটা দুর্নীতির ব্যাপার আছে। অর্থাৎ যারা রাইটার থাকেন বা ওই ধরনের কাজের সাথে যুক্ত হয়ে যান বন্দী হিসাবে, তাদেরও কিন্তু একটা আয় উন্নতির ব্যবস্থা হয়ে যায় এবং তাদের অনেকেই বাড়িতে টাকা পাঠাতে পারেন। এবং এই সব কিছু সম্ভব হয় হচ্ছে বন্দির কাছ থেকে। বন্দিকে যতটা আপনি চাপে ফেলতে পারবেন ততটা আপনি আদায় করতে পারবেন, ব্যাপারটা এরকম। আর চিকিৎসার ব্যাপারে আমি একটা জিনিস না বলে পারছি না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বন্দির কাছ থেকে যেটা শুনেছি যে কারাগারের চিকিৎসা পেতে হলে কারাগারের বাইরে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হয়। এটা কিন্তু একটা মারাত্মক বেদনাদায়ক একটা বিষয়। আর ওই যে সংখ্যাটা আপনি বললেন, সমস্ত বাংলাদেশ মিলে এখন 2 জন আছেন পার্মানেন্ট ডাক্তার, আর কিছু চুক্তিভিত্তিক সম্ভবত আছে আমি যতদূর জানি, তারা মাঝে মাঝে কারাগারে যান। বড় বড় কারাগারে প্রায় সব জায়গায় কিন্তু মেডিকেল সেন্টার আছে। মেডিকেল সেন্টারে কোথাও 8টা শয্যা আছে, কোথাও 10টা আছে, কোথাও কম আছে, বেশি আছে। এখন এই চিকিৎসাটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে তদবির করতে হয়, এবং এই তদবিরটা হচ্ছে টাকা।